2024-এর লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে অগ্নি পরীক্ষা, তিনি কিন্তু শুভেন্দু অধিকারী। কার্যত নিজের কাঁধেই এই প্রচারের দায়িত্বটা তুলে নিয়েছেন। দক্ষিণ থেকে উত্তরবঙ্গ চষে বেরিয়েছেন। দিনে 5 থেকে 6টি তার কর্মসূচি থাকছে, কখনো পদযাত্রা, কখনো সভা, কখনো চলে যাচ্ছেন পুরুলিয়া, তারপরে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর করে এবার হাওড়ায় করছেন। সারা দিনে তার এই রাজনৈতিক কর্মসূচি। 600 কিলোমিটার এই গরমে তো তিনি ট্রাভেল করছেন, তিনি তার হেলিকপ্টারে করে যান না। এবং বিজেপির যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকার ছত্রে ছত্রে শুভেন্দু অধিকারীর প্রভাব। অমিত শাহকে শুভেন্দু বলেন যে আমার রাজনৈতিক অভিভাবক, এবং অমিত শাহের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক কিন্তু আজকের নয়, 10-11 বছরের পুরনো। যখন শুভেন্দু সাংসদ এবং অমিত শাহ উত্তরপ্রদেশে বিজেপির ভোটের দায়িত্বে 2014, তারপরে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন, তখন শুভেন্দু সাংসদ। সেই সময় থেকে যোগাযোগ, প্রথম থেকে যোগাযোগটা ব্যক্তিগত ছিল, ওটা রাজনৈতিক ব্যাপার স্যাপার নয় যে শুভেন্দু বিজেপিতে যোগ দেবেন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবেন। 2014-15 তো এই সমস্ত বিষয় ছিল না, যদিও শুভেন্দু তৃণমূল সম্পর্কে মোহ তখন থেকেই আস্তে আস্তে ভাঙছে, কিন্তু তার কাছে কোনো আলাদা অল্টারনেটিভ ছিল না। অনেকে তাকে বলেছিলেন যে আলাদা দল করো, করে একটা বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করো, কিন্তু শুভেন্দু সেই রাস্তায় হাঁটেননি। তিনি জানেন যে আলাদা দল করে সেই দলকে প্রতিষ্ঠা দেওয়া অনেক ফ্যাক্টর থাকে, রিসোর্সের দরকার হয়, লোকবলের দরকার হয়। এবং বিজেপি নেতৃত্ব শুভেন্দুকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে তাকে, তিনি যদি আসতে চান বিজেপির দরজা তার জন্য খোলা, স্বাগত, বিজেপি তাকে গুরুত্ব দেবে। শুভেন্দু শেষ পর্যন্ত বিজেপিতেই এসেছিল। এবং 2021-এ 1956 ভোটে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারানোর পর শুভেন্দুর গ্রহণযোগ্যতা দিল্লির নেতৃত্বের কাছে বহুগুণ বেড়েছে। এবং অমিত শাহ তার চোখ দিয়েই বাংলাকে দেখেন বলে বিজেপির অনেক নেতা মনে করেন। বিজেপির কিছু আদি নেতা শুভেন্দুর বিজেপিতে প্রবেশ করে এই উল্কা সদৃশ্য উত্থানে সন্তুষ্ট নন, কিন্তু তারাও চুপ করে থাকেন একটাই কারণ, যে বিজেপির শীর্ষ নেতৃত্ব শুভেন্দুকে বিশ্বাস করেন, ভরসা করেন। তাই এই মুহূর্তে বিজেপির যে সমস্ত আদি নেতা টানকোট শুভেন্দুর এই রাজনৈতিক উত্থানে কিছুটা মনক্ষুণ্ণ, তারাও কিন্তু মনকষ্ট চেপে রেখে দলটা এখন করছেন, কারণ তারা বুঝতে পেরে গেছেন যে শুভেন্দু অধিকারীকে তাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব যথাযথ গুরুত্ব দিচ্ছে, এবং ক্ষমতায় আসলে পরে শুভেন্দু অধিকারীর গুরুত্ব মর্যাদা অনেক বাড়বে। দেখুন, সর্বানন্দ সোনোয়াল আসামের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু হেমন্ত বিশ্ব শর্মাই ডিফ্যাক্টো মুখ্যমন্ত্রী ছিলেন। প্রথমে সর্বানন্দ সোনোয়ালের ক্যাবিনেটে হিমন্ত ছিলেন, তারপরে 19-এর লোকসভায় সর্বানন্দ সোনোয়াল দিল্লিতে গেলেন, জাহাজ মন্ত্রী হলেন, এবং হিমন্ত বিশ্ব শর্মার উপরে দায়িত্ব দিলেন অমিত শাহ। এবং উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক সমস্যা বা বিজেপি শাসিত বা জোট শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা কোনো সমস্যা হলে সবার আগে হিমন্তের সাথে কথা বলেন, তারপরে হিমন্তের কাছ থেকে অমিত শাহ বিষয়টা শোনেন। সেই ধরনের মুখ্যমন্ত্রীদের যদি কোনো দরকার হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলা, হিমন্ত বিশ্ব শর্মার মাধ্যম দিয়েই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হয়। হিমন্ত তরুণ গগৈয়ের খুব ঘনিষ্ঠ ছিলেন, কার্যত পুত্র সম ছিলেন। হিমন্ত রাহুল গান্ধীর রাজনৈতিক কি বলবো অপরিণাম দর্শিতার জন্যই কংগ্রেসটা ছেড়েছিলেন, এবং উত্তর পূর্ব ভারতকে কার্যত কংগ্রেস মুক্ত করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী এবং হিমন্তের মিল আছে। শুভেন্দু প্রথম জীবনে কংগ্রেস, তারপরে দীর্ঘকাল তৃণমূল থেকে বিজেপি। অমিত শাহ শুভেন্দুকে ভরসা রাখছেন। অনেক রকম নাম বাজারে ঘোরে, যে বিজেপি ক্ষমতায় আসলে কোনো সন্ন্যাসী মুখ্যমন্ত্রী হবেন, বা আরো কোনো রাজনীতির বৃত্তের সঙ্গে সরাসরি যুক্ত নন এমন কোনো মানুষকে তারা সামনে আনবেন। শুভেন্দুকে মুখ্যমন্ত্রীর কুর্সি দেওয়া হবে না, এরকম নানা রকম জল্পনা তো চলে বিজেপির অভ্যন্তরে, সংবাদ মাধ্যমে, বিরোধী শিবিরে। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছিলাম
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে খোলাখুলি একদম মানে একান্ত আলাপচারিতার ভঙ্গিতে যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিশ্বনাথ বাবু অকপটে তার মত ব্যক্ত করলেন। শুনেন। বিশ্বনাথ দা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাঁথিতে যে সভা করলেন তাতে বললেন যত শুভেন্দুকে পুলিশ দিয়ে হেনস্থা করবে তত আমরা শুভেন্দুকে বড় নেতা বানাবো। এর ইঙ্গিত কি এটাই যে শুভেন্দুর চোখ দিয়ে অমিত শাহ বাংলাকে দেখতে চাইছেন? সেটা আরো একবার জোরালো ভাবে এই বার্তাটাই দিয়ে দিলেন। একই সঙ্গে এটা বিরোধীদের বার্তা এবং একই সঙ্গে বিজেপির অন্যান্য নেতাদেরও বার্তা। কিভাবে বিষয়টাকে আপনি দেখেন? দেখো, প্রথমত বিজেপিতে আসার পরে শুভেন্দু নিশ্চয়ই বড় নেতা ছিলেন, কিন্তু বিজেপিতে আসার পরে শুভেন্দুকে কিন্তু অনেক বেশি বড় নেতা বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে পরাজিত হওয়া, একজন চিফ মিনিস্টার মানে নিজে গেলেন লড়াই করতে, পরাজিত হয়ে ফিরলেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ সেখানে পরাজিত হলো, কিন্তু জয়ী হলেন। তার মধ্য দিয়ে লার্জার দেন লাইফ হলো শুভেন্দু। তারপরে যখন নির্বাচনে যখন শুভেন্দুকে হারাতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বিরোধী দলের নেতা হিসাবে শুরু থেকেই তার উপর একটার পর একটা মামলা দিতে লাগলেন। মানে যে শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন একটা মামলাও যার বিরুদ্ধে ছিল না, সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 50-55টা মামলা একের পর এক দিতে লাগলেন। এবং যত শুভেন্দুর বিরুদ্ধে মামলা দিতে লাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন, তত দিনের আলো মতন পরিষ্কার হলো মমতা বন্দ্যোপাধ্যায় কাকে তার প্রতিপক্ষ মনে করছে। এবং শুভেন্দু অধিকারীকে যত পুলিশের অত্যাচার সহ্য করতে হয়েছে গত 3 বছর, তত শুভেন্দু অধিকারী কিন্তু লার্জার দেন লাইফ। আজকে যে দিলীপ ঘোষের থেকেও শুভেন্দু বিজেপি কর্মীদের মধ্যে জনপ্রিয়, তার একটা বড় কারণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যত তার উপরে পুলিশ প্রশাসন নামিয়ে এনেছে, তত শুভেন্দুর কাছে মানে বিজেপি কর্মী সমর্থকদের কাছে শুভেন্দুর বিশ্বাসযোগ্যতা বেড়েছে। যে না, এ আমাদের লড়াকু নেতা, এ কষ্টের মানে আত্মত্যাগের মধ্য দিয়ে বিজেপি করছে। এবং তুমি লক্ষ্য করবে 2021 থেকে 2024 আজকে শুভেন্দু কিন্তু ক্রমশ বিজেপির মানে নয়নের মণিতে পরিণত হয়েছে। এবং যে কোনো জনসভাতে শুভেন্দুকে কেন্দ্র করে যে জয়ধ্বনি উঠে, যে স্লোগান উঠে, এটা প্রমাণ করে যে শুভেন্দু অধিকারী বিজেপির যারা নেতা আছেন এখন, রাহুল সিনহা হতে পারেন, সুকান্ত মজুমদার হতে পারেন, দিলীপ ঘোষ হতে পারেন, এদের থেকে কয়েক যোজন এগিয়ে আছে মানে নেতা হিসাবে। এবার দ্বিতীয়, তাহলে এক হলো যে শাসক দলের চোখে সবচেয়ে প্রধান শত্রু হলো শুভেন্দু অধিকারী, মানে বিজেপির কর্মী সমর্থকদের কাছে নয়নের মণি শুভেন্দু অধিকারী। এবার তৃতীয় যে বিষয়টা ছিল যে বিজেপির সেন্ট্রাল লিডারশিপ তাকে কোন চোখ দিয়ে দেখছে। শুভেন্দুকে কিন্তু অমিত শাহ নিজের ছেলের মতন দেখে। মানে আমি ব্যক্তিগতভাবে কিছুটা জানি যে শুভেন্দু সাথে অমিত শাহর যে সম্পর্কটা, এটা রাজনীতির বাইরের সম্পর্ক, শুধু রাজনীতির সম্পর্ক নয়। মানে যে শুভেন্দু জয়েন করার দিন বলেছিলেন যে আমি তো ওকে অনেকদিন আগের থেকেই জানি, মানে যা নিয়ে তৃণমূল কংগ্রেস ওকে ব্যঙ্গাত্মক ভাবে বলে যে উনি বিজেপির সাথে আগেই যোগাযোগ রেখেছিলেন। আসলে তা না, মানে আমি যতটুকু ব্যক্তিগত ভাবে জানি যে শুভেন্দু আর পার্লামেন্টের ভেতরে শুভেন্দুর সাথে
অমিত শাহ মানে সম্পর্ক তৈরি হয়েছিল, তার কারণ হলো শুভেন্দুর একটা ডায়নামিজম, ব্যক্তি হিসাব ব্যক্তিগত যে একটা ডায়নামিজম আছে, তার মধ্যে ডায়নামিক্স আছে বলা যায়, সেই ডায়নামিক্সটা খুব আকৃষ্ট করেছিল অমিত শাহকে। সেই থেকে 2014 সালে যখন অমিতজি বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন, শুভেন্দু তখন লোকসভার সদস্য। আপনি একদম ঠিক বলেছেন, শুভেন্দুরা আমাকেও বলেছিল ওই সময় থেকেই অমিতজির সঙ্গে ওর আস্তে আস্তে যোগাযোগ করে ওঠে। এবং এটা আমি বলছি ওই সময় যে সম্পর্কটা, এটা একেবারেই মানে এটা আমি তোমাকে উইথ অথরিটি বলছি, ওই সম্পর্কটা কিন্তু একেবারেই পলিটিক্যাল সম্পর্ক ছিল না। ঠিক, শুভেন্দুর সাথে ওটা মানে ব্যক্তিগত, মানে কমিউনিস্টদের হারিয়েছে নন্দীগ্রামের আন্দোলনের নায়ক, এইভাবে কিন্তু মানে অমিত শাহ মানে শুভেন্দুকে দেখে, মানে দেখেছে। মানে অনেকটা পরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিল যে দলের তাকেই উত্তরাধিকারী করবেন, এবং শুভেন্দুর সাথে যখন ক্রমশ দূরত্ব বাড়তে লাগলো, তখনও আমি তোমায় বলছি অমিত শাহর সাথে রাজনৈতিক সমীকরণ তখনও হয়নি, ব্যক্তিগত ছিল। এবং একেবারে মানে জয়েনিং এর 6 মাস আগের ঘটনা, যখন ও মনস্থির করছে তখন থেকে কিন্তু মানে অমিত শাহর সাথে অ্যাকচুয়ালি পলিটিক্যাল কথাবার্তা হয়। ফলে এই যে অতীতের সম্পর্কটা কিন্তু কোনো পলিটিক্যাল সম্পর্ক ছিল না, অনেক বেশি ব্যক্তিগত ছিল। হ্যাঁ, ব্যক্তিগত। এবং নন্দীগ্রামের অন্যতম নায়ক, আন্দোলন করেছেন, গণ আন্দোলনের মধ্যে কমিউনিস্টদের হারিয়েছেন, বিজেপির অমিত শাহর শুভেন্দুর প্রতি আকৃষ্ট হওয়ার একটা কারণ। আমার একটা প্রশ্ন, বিশ্বনাথ দা, আপনি যদি আমাদের পড়োশী আসামে দেখেন, সেখানে সর্বানন্দ সোনোয়াল যদিও ও আদি বিজেপি নয়, অগপ থেকে এসেছিল, তারপরে ও মুখ্যমন্ত্রী হন, তারপরে কেন্দ্রের জাহাজ মন্ত্রী হলেন, দীর্ঘদিন তরুণ গগৈয়ের কার্যত দক্ষিণস্থ হিমন্ত বিশ্ব শর্মা 8-10 বছর আগে বিজেপিতে এসছেন, এখন মুখ্যমন্ত্রী এবং নর্থ ইস্টের দায়িত্ব অমিত শাহ তার কাঁধেই ছেড়ে দিয়েছেন। মানে নর্থ ইস্টের মুখ্যমন্ত্রীরা কোনো সমস্যায় পড়লে তার প্রথমে হেমন্তকে ফোন করেন, প্রয়োজন মনে করলে হেমন্ত সেটা অমিত শাহকে জানায়, এরকমই তার অথরিটি। আপনার কি মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে বড় নেতা বানাবো, প্রকাশ্য সভায় অমিত শাহ এই মন্তব্য করার মধ্যে দিয়ে ইঙ্গিতটা স্পষ্ট দিলেন যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু অধিকারী? দেখো, মানে এটা বলাই বাহুল্য যে বিজেপির যে কয়জন নেতা আছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, শুভেন্দুর মতন ভাস্ট এক্সপিরিয়েন্স তো কারো নেই। ঠিক, মানে ধরো মানে দল পরিচালনায় বলো, সরকারের কাজে কর্মে বলো, মানে কারো আর মানে নেই। ফলে যার জন্য অমিত শাহ মানে কোনো সময় ব্যয় করেনি ওকে বিরোধী দলের নেতা হিসাবে নির্বাচিত করতে। এই যে মুকুল রায় তখনও মাথা ঠিক ছিল, মুকুল রায় চেয়েছিল বিরোধী দলের নেতা হতে, কিন্তু অমিত শাহ কিন্তু বুঝতে পেরেছিলেন যে মানে কে অ্যাকচুয়ালি নেতা হতে পারে। মানে অমিত শাহ কিন্তু সময় 1 মিনিট ব্যয় না করেই শুভেন্দু অধিকারীকে কিন্তু বিধানসভার নেতা বানিয়েছেন বিজেপি দলের। ফলে এটা বলাই বাহুল্য যে মানে বিজেপি যদি কোনোদিন রাজ্যে ক্ষমতায় আসে তাহলে আনডাউটলি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হবেন, এ নিয়ে কোনো সামান্যতম দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু নেই। আমার মনে হয় বিজেপিরও কেউ প্রশ্ন করবে না। অভিজিৎ বাবুকে অনেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন, ভদ্র শিক্ষিত প্রাক্তন বিচারপতি, তার ইমেজকে কাজে লাগাতে চাইছেন অনেকে। কি মনে হয়? মানে লম্বা রেসের ঘোড়া হতে হবে আগে। মানে আমি তোমায় বলছি, মানে লম্বা রেসের ঘোড়া শব্দটা যখন আমি বলছি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে, তখন আমি ভেবে বলছি এই কারণেই যে প্রশাসন মানে অভিজিৎ বাবু ডেফিনেটলি বাঙালি একটা সমাজে সমাদৃত হতেই পারেন, কিন্তু রাজনীতিতে উনি এখনো পরীক্ষিত নন। ক হলো প্রশাসনে উনি পরীক্ষিত নন, গ হলো তিনি নির্বাচিত হওয়ার পরে সাংসদ হিসাবে পরীক্ষিত হবেন। ফলে অনেক পরীক্ষার
আগে কয়েকটা দিতে হবেই, পশ্চিমবাংলার মতন রাজ্যে দিতেই। ফলে আমি অভিজিৎ বাবুকে মানে মানে আপাতত ধর্তব্যের মধ্যেই রাখছি না। সুকান্ত মজুমদার কে একজন কন্টেন্ডার হতে পারেন না? সঙ্গের ব্যাকিং আছে না, তারপরেও আমি বলছি সুকান্ত মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানে বিজেপি রাজনীতিতে ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তি। বিশেষ করে আমি বলবো যে শিক্ষিত, মার্জিত এবং মানে নন কন্ট্রোভার্সিয়াল যদি বলো তাহলে সুকান্ত মজুমদার সেই ব্যক্তি। কিন্তু সুকান্ত আমার মনে হয় না এই দাবিটা করবে যে তার ভাস্ট এক্সপিরিয়েন্স আছে। কারণ 2019 সালে লোকসভা নির্বাচনের মধ্য দিয়েই সুকান্তর সরাসরি রাজনীতিতে পাঠ। তার আগে আরএসএস ছিল, কিন্তু রাজনীতির সরাসরি পাঠ তার অনেক বড়। এক, দুই হলো সুকান্তর এখনো প্রশাসনিক কোনো অভিজ্ঞতা নেই। মানে আমি তোমায় বলি যে শুভেন্দু অধিকারীকে যদি তুমি বলো 48টা মানে দপ্তরের নাম বলে দিতে, এক নাগারে 48টা দপ্তরের নাম বলে দিতে হবে। শুভেন্দু অধিকারীকে যদি বলো যে 48টা দপ্তরের কি কি কাজ, এক নাগারে বলে দিতে পারবে। তুমি যদি শুভেন্দু অধিকারীকে বলো 48টা দপ্তরের বাজেট কোথায় কি আছে, এক নাগারে বলে দিতে পারবে। ভয়ঙ্কর মানে মাথা ওর। ফলে মানে আমি তোমায় বলছি অনেকে মানে শুভেন্দুর কেবলমাত্র একটা মানে আগ্রাসী এক মানে ভূমিকা দেখে, কিন্তু আমি বলছি যে যারা ওর সাথে খুব গভীরভাবে কথা বলে, সেটা আমার মতন বিশ্লেষকের জায়গা থেকে বলতে পারে, কেউ রিপোর্টারের জায়গা থেকে বলতে পারে, কেউ ওরা যারা রাজনীতি করে সরাসরি ওদের জায়গা থেকে বলতে পারে, সেটা হলো যে মানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পরিশ্রমী ছিলেন, শুভেন্দু ভীষণ পরিশ্রমী। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন একটা সময় সবকিছু জানার আগ্রহ ছিল, শুভেন্দুর মধ্যেও জানার আগ্রহ প্রখর, এবং শুভেন্দুর স্মৃতিশক্তি কিন্তু খুব মারাত্মক, মানে এবং বুদ্ধিও যথেষ্ট ধরে, প্রশাসনিক রাজনৈতিক বুদ্ধিও খুব ভালো ধরে, এবং মানে সবাইকে নিয়ে চলতে পারবে। আমি এই কারণে বলছি খুবই অ্যাকোমোডেটিভ। মানে আমি বলছি যে আননেসেসারি কাউকে হস্টাইলও করতে চায় না, সবাইকে নিয়ে চলা। আর সবচেয়ে বড় কথা, রাজনীতি না একটা বড় হৃদয় চাই তোমার। বড় আমি তোমায় বলছি মানে তোমার প্রচুর রাজনীতিবিদের টাকা আছে, শুভেন্দুরও টাকা আছে, কিন্তু শুভেন্দু যেভাবে গরিব মানুষের পেছনে খরচা করে, এ বড় মানে বড় হৃদয় না থাকলে হয় না। অনেকে টাকা আছে কিন্তু তোমার ব্যাংকে টাকা জমিয়ে রাখে, কিন্তু শুভেন্দু অধিকারী হলো সেই ব্যক্তি যে মানে কার্পণ্য করে না টাকাটা খরচা করার প্রশ্নে। আমি তোমার একটা উদাহরণ দেখি, জয় বলে যে মানে বিজেপি করে না, ওই করতো বা এখন করে কিনা আমি জানি না, করোনার সময় প্রায় শারীরিক অবস্থা এত খারাপ অবস্থা ছিল, কেউ দেখা, শুভেন্দু কোথার থেকে একটা খবর পেয়েছে, 5 লাখ টাকা দিয়ে দিয়েছে, যে মানে চিকিৎসা। মানে ওই ধরনের মানে দিল দরিয়া ছেলে। তো আর পিকচার নেই, এটাও একটা বড় ফ্যাক্টর। পিকচার একটা নেই, এবং ভালো বক্তা মানে লার্নিং এর অভিজ্ঞতা আছে। মানে দেখো মানে মানে যারা বাইরের থেকে শুভেন্দুকে দেখে তারা একরকম দেখে, শুভেন্দুকে যারা ভেতরে দেখে তারা আরেক রকম দেখে। তৃণমূল কংগ্রেস কেন ডেসপারেট ছিল শুভেন্দুকে ধরে রাখতে, মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি সময় ব্যয় করেছিল শুভেন্দুকে ধরে রাখার জন্য। এমনকি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ওর সম্পর্ক দূরত্ব ছিল, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শ্যামবাজারের মানে যে উদ্যোগ নিয়েছিল, মানে সৌগত রায়ের উপস্থিতিতে শ্যামপুকুর স্ট্রিটে, হ্যাঁ আমি বলছি যে মানে খুব আন্তরিক ভাবে, কিন্তু আমি আবারও বলছি অত্যন্ত আন্তরিকতার সাথে, কিন্তু আমি যতটুকু জেনেছিলাম, যে যদি ভুল না হই আমি, তাহলে আমি বলবো যে অত্যন্ত আন্তরিকতার সাথে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে শুভেন্দু অধিকারীকে ধরে রাখতে চেয়েছিল। এর মধ্যে কোনো মানে আন্তরিকতার অভাব ছিল না। তার মানে কি, একটা মানে মানুষ যার মধ্যে গুণ আছে, লিডারশিপ আছে, যাকে হারালে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হতে পারে,
ফলে সেই রকম একটা মানুষ যে মানে যখন বাইরে মানে বিজেপির রাজনীতিতে এসে বিজেপিকে যদি প্রতিষ্ঠা করতে পারেন, আবারও বলছি বিজেপি প্রতিষ্ঠিত হয়েছে, বিজেপি প্রতিষ্ঠা হয়ে গেছে, আমি এটা বলছি না। নির্বাচনের ফলাফল বলবে বিজেপি প্রতিষ্ঠা পেল কি পেল না। এবার আপনাকে আমি একটা প্রশ্ন করি। আপনি বলছেন ফলাফলের ব্যাপারে, প্রশান্ত কিশোর বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে এ রাজ্যে বিজেপি আনএক্সপেক্টেডলি ভালো ফল করবে। অনেকে বলছেন, আমি করণ থাপারের সঙ্গে ওর একটা কাজে তো ভার্বাল ডুয়েট দেখলাম, যেখানে করণ থাপার বলছেন যে আপনি আগেও অনেক প্রেডিকশন করেছেন, সেটা মেলেনি। হিমাচলে বলেছিলেন কংগ্রেস উইল বি রাউটেড, হয়নি। বলেছিলেন তেলেঙ্গানাতে বিআরএস উইল কাম টু পাওয়ার, হয়নি। তখন প্রশান্ত কিশোর বলছেন আপনি আমাকে ডকুমেন্টস দেখান, ভিডিও দেখান কোথাও, ইত্যাদি ইত্যাদি। অনেকে বলছেন যে বিজেপির স্পোকসপারসন হিসাবে প্রশান্ত নেমেছেন যোগেন্দ্র যাদব এবং তার সঙ্গী সাথীদের একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করার জন্য। এবং বাংলাকে নিয়ে প্রশান্ত কিশোর যে প্রেডিকশনটা করছেন তার সঙ্গে একজন সেফোলজিস্ট হিসাবে আপনি কি সহমত? প্রথমত বলবো, কিন্তু মানে আমি প্রশান্ত কিশোরের তীব্র সমালোচনা দিনের পর দিন এবিপি আনন্দে বসে করেছি নানা কারণে, কিন্তু প্রশান্ত কিশোরের মতন 100% অনেস্ট মানুষ আমি জীবনে দেখিনি। আবারও বলছি 100% অনেস্ট। আমি যখন কথাটা বলছি দায়িত্ব নিয়ে বলছি, মানে এমন না যে বলার জন্য বলে দিচ্ছি। প্রশান্ত কিশোরের ক্ল্যারিটি অফ নলেজ আমার জীবনে আমি দ্বিতীয় লোককে দেখিনি। প্রশান্ত কিশোরের মতন পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আমার জীবনে দ্বিতীয় লোক দেখিনি। আমি সুমন চট্টোপাধ্যায় থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়, মানে সমাজবিজ্ঞানী পার্থ চট্টোপাধ্যায়, দীপেশ চক্রবর্তী থেকে শুরু করে শোভনলাল দত্তগুপ্ত, সবার কথা ভেবেও বলছি রাজনীতিতে আন্ডারস্ট্যান্ডিং লেভেল প্রশান্ত কিশোরের যে আছে ওর ধারে কাছে ভারতবর্ষে খুব কম লোকের আছে। ফলে প্রশান্ত কিশোর যখন কোনো কথা বলবে সেই কথাটার মূল্য মানে যে কোনো রাজনীতি চর্চাকারী যে কোনো সেফোলজিস্টের থেকে 100 গুণ বেশি। আমি প্রশান্ত কিশোরের সবগুলো ইন্টারভিউ মনোযোগ দিয়ে শুনেছি। প্রশান্ত কিশোর এখন পর্যন্ত আজ পর্যন্ত ব্যর্থ মানে হলেও মানে অনেক বেশ কয়েকটা জায়গায় ব্যর্থ হয়েছে, সেটা হয়েছে হ্যাঁ, যেমন উত্তরপ্রদেশে ব্যর্থ হয়েছিল। মানে আমি বলছি ব্যর্থ ও হয়নি তা নয়, ব্যর্থ হয়েছে, কিন্তু মানে সেই ব্যর্থতারও ব্যাখ্যা বিশ্লেষণ ওর কাছে যা আমি দেখেছি তাতে কিন্তু মানে ওর প্রতি মানে যে কোনো সমাজবিজ্ঞানের ছাত্রর আস্থা থাকবে। থ্যাংক ইউ। আমার আমি যেটা বলতে চাইছি, প্রশান্ত কিশোর যে লেভেলের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে মন্তব্য করছেন, যে লেভেলের আন্ডারস্ট্যান্ডিং উনার মধ্যে আছে তার 100% আন্ডারস্ট্যান্ডিং ভারতবর্ষের কোন পলিটিক্যাল অ্যানালিস্টের হাতে নেই। ফলে আমি আবারও বলছি প্রশান্ত কিশোর আর করণ থাপারের ইন্টারভিউ আমি দেখেছি, করণ থাপা সবসময় একটা নাটকীয় ভঙ্গিতে বিতর্ক নিয়ে চলে যায় এবং তারপরে যখন প্রশান্ত কিশোরের সাথে পালো না তখন বলে আমি তোমাকে টেস্ট করলাম যে তোমার কনভিকশন বা আস্থা কতটুকু আছে। বাস্তবে কিন্তু আমি বলছি প্রশান্ত কিশোর যদি জীবনে কোনো জায়গায় ফেল করে থাকে সেই ফেলও মানে এতটাই ও সৎ যে ফেলটা স্বীকার করতে পারে। আবার প্রশান্ত কিশোর যেটা বলেনি, যেমন হিমাচল নিয়েও সত্যিই বলেনি বা বিআরএস নিয়েও তেলেঙ্গানা নিয়ে বলেনি, অথচ ওর মুখ দিয়ে বলিয়ে নেওয়া হচ্ছিল ও কিন্তু এক চুল নড়েনি নিজের অবস্থান থেকে। আমি সেই কারণেই বলছি, আমি দুটো উদাহরণ তোমায় দিতে চাই। প্রশান্ত কিশোর যখন পশ্চিমবাংলার রাজনীতি নিয়ে চর্চা করছিল প্রথম দিকে আমি বুঝতে পারছিলাম না, আমার সাথে একটা বিতর্ক হয়েছিল এবং সেই বিতর্কে মানে ও মানে মানে সেই সময় রীতিমতন প্রথম দিকে বিজেপির অবস্থাটা কিছুটা ভালো ছিল, আমি বলছিলাম যে বিজেপি ক্ষমতায় না ধরতে পারলেও 100 কাছাকাছি মানে 100 গিয়ে শেষ হবে। কিন্তু প্রশান্ত কিশোর যখন এই আন্ডারস্ট্যান্ডিংটা আমায় দিল যে বিজেপি 65-র মধ্যে পরীক্ষা দিবে আর তৃণমূল কংগ্রেস দিবে হলো 100-র মধ্যে পরীক্ষা,
ফলে 65-তে স্ট্রাইক রেট ভালো করলেও তুমি দেখো শেষ পর্যন্ত 100-র নিচেই মানে শেষ হবে। আমি যে অসাধারণ ব্যাখ্যা ছিল, এবং ও মুসলিম ভোটের পোলারাইজেশন নিয়ে যা বক্তব্য রেখেছিল 1 ইঞ্চি এদিক ওদিক হয়নি। ও বলেছিল যে এন্টার মুসলিম ভোটটা পোলারাইজড হবে তৃণমূলের পক্ষে, তাতে কংগ্রেস লেফটের কিছু করার থাকবে না, এবং মানে ওর মানে অঙ্কের মতন পশ্চিমবাংলা সেবার মিলে গেছিল। সুতরাং এইবার যখন পশ্চিমবাংলা নিয়ে ও মন্তব্য করছে, এই মন্তব্যকে কিন্তু আমি গুরুত্ব দিয়ে মানে সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে গুরুত্ব না দিয়ে পারছি না। 100-র মধ্যে 65-তে পরীক্ষা দিচ্ছে বিজেপি, বিধানসভাতেও দিয়েছিল, লোকসভাতেও দিয়েছে। তাদের 3 বছরের মধ্যে পরিস্থিতির একটা প্যারাডাইম শিফট হয়েছে। সেই জন্য প্রশান্ত কিশোর বলতে পারছে যে বিজেপি আনএক্সপেক্টেড ভালো ফল করবে। এইবার ও 3টে জায়গা থেকে জিনিসটা ধরবার চেষ্টা করছে, এটা অনেকে জানে না। একটা জায়গা হলো ওর বক্তব্য হচ্ছে যে ওই সময় রাজ্যের সরকার তৈরি করার প্রশ্ন ছিল, পশ্চিমবাংলায় সরকার তৈরি করার প্রশ্ন ছিল, ফলে মুসলিমরা বিজেপিকে আটকানোর জন্য হিন্দু মানে মুসলিমরা বিজেপিকে আটকানোর জন্য সব ভোটটাই তৃণমূলকে দিয়ে সরকার আটকানোর চেষ্টা করেছে এবং সেটা সফল হয়েছে। কিন্তু এবার তো পশ্চিমবাংলা সরকার গঠনের প্রশ্নটা নেই, এবার দেশের সরকার গঠনের প্রশ্নে, এবং সেখানে বাম কংগ্রেস একটা তাদের অবস্থান আছে। বাম কংগ্রেস মানে বিজেপির বিরোধিতায় অনেক বেশি গ্রহণযোগ্য বহু জায়গায়, ফলে মানে মাইনরিটি যেখানে মেজরিটি, যেমন মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে, সেখানে তাদের ভোটের আচরণ আলাদা হবে, তারা অনেক বেশি রিলায়েবল পার্টনার হিসেবে বাম কংগ্রেসকে চাইবে। আর উল্টো দিকে যেহেতু এটা মোদির ভোট, ফলে এখানে গতবার হিন্দু ভোটের পোলারাইজেশন ছিল প্রতি 100 জনে 54 জন, এটা বেড়ে 60-এর মতন হবে। এবং একই সাথে মমতার বিরোধিতার নানা ইস্যুতে মমতার বিরোধিতার মাত্রাটাও ও গুরুত্ব দিচ্ছে। এই সবগুলো বিষয়কে সামনে রেখে ওর বক্তব্য হচ্ছে যে বিজেপি এখানে ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে। অনেক ধন্যবাদ বিশ্বনাথ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.